এ যেন মাইনকার চিপায় পড়ল স্পর্শী। আশেপাশে তাকিয়ে হুট করে চিৎকার মেরে বলল, কানে কানে বলছেন কেন? জোরে বলুন না, সবাই জানুক আপনি কেমন এমপি। একটু ডাক্তার দেখিয়েছেন, এতেই এত খোঁটা দিচ্ছেন। আসছে নেতা আমার, এ নাকি আমার জনসেবা করবে। রাতের অভিশপ্ত অন্ধকার যেন আজকে কাটতেই চাইছে না। কোথাও একটু আলোর রেশ নেই। হ্যাঁ, তবে ধরনই খুবই স্পষ্ট। প্রতিদিনের মতোই রাত দিনের সেই অভ্যেসগত সত্যকে স্মরণ করে দিন হয়েছে। এই তো সূর্য উঠে গেছে, কিন্তু পরশের চোখে সবকিছু অন্ধকার। কোথাও আলোর ছিটে ফোটাও নেই। বাড়ির কাউকে না জানিয়ে পাভেল আর প্রাইভেট বডিগার্ডদের নিয়ে ছুটেছে জাহাঙ্গীরনগরের দিকে। সকাল ৮টা, ডেয়ারি গেটের সামনে আসতেই নড়েচড়ে বসলো পাভেল। তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না পিয়াস এরকম কিছু করে বসবে। মন বারবার বলছে হয়তো কোনো প্র্যাঙ্ক করে ভাইকে ভয় দেখিয়ে নিয়ে এসেছে। আজ তো পিয়াসের বার্থডে ছিল। প্রতিবারই কিছু না কিছু চমক দিয়ে ভাইকে সারপ্রাইজ দেয়। অবশ্য সারপ্রাইজও বলা যায় না, এগুলো হলো টাকা হাতানোর দান্দা। এবারও হয়তো সেরকম কিছুই করতে চাইছে। ভাবনার মধ্যেই গাড়ি থামলো। নজরুল হলের সামনে এসে পড়েছে তারা, কিন্তু রিসেপশন এরিয়ায় এত এত ভিড় দেখে কিছুটা ভয় পেল পাভেল। সামনের গ্রাউন্ড ফ্লোরটাই গোল হয়ে সবাই দাঁড়িয়ে আছে। পরশ দ্রুত পায়ে বের হলো। তাদেরকে দেখতেই কেউ কেউ পাশ থেকে সরে জায়গা দিল। হৃৎপিণ্ড উদাম গতিতে দামামা বাজাচ্ছে। সাদা কাপড়ে বুক অব্দি ঢাকা লাশটা দেখতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। মস্তিষ্ক যেন পুরোপুরি মানতে নারাজ যে তার ছন্ন ছাড়া ভাইটা আজ নেই। হাঁটু গেড়ে তার পাশে বসতেই চোখে পড়ল গলার দাগটা। তৎক্ষণাৎই মনে একটা শব্দ ভেসে উঠল, সুইসাইড। কিন্তু পিয়াস কেন সুইসাইড করবে? ওর কি দুঃখ ছিল? যে সময় যা চেয়েছে তাই দিয়েছে। তাহলে কিসের এত যন্ত্রণা? অশ্রুসিক্ত কোমল নেত্রগুলো এক হাত দিয়ে সবার অগোচরে মুছে আশেপাশে তাকালো। পাশে পিয়াসের রুমমেটগুলো বসা। তাদের দিকে তাকাতেই বলে উঠল, ভাই, ও সন্ধ্যে থেকে এই ভিডিওটা নিয়ে অনেক টেনশন করছিল আর বলেছিল লজ্জা কি করে ভার্সিটিতে যাবে। আমরা অনেক বুঝিয়েছি। তারপর আড্ডা দিতে অপরাজ্য বাংলার কাছে গেছিলাম। প্রতিদিনই আমরা যাই, পিয়াসও আমাদের সঙ্গে, কিন্তু আজও যেতে লজ্জা পাচ্ছিল। তাই ওকে বুঝিয়ে ঘুমাতে বলে আমরা চলে গেছিলাম। 3:30 নাগাদ যখন ফিরে আসছিলাম, তখন দরজা খুলে দেখলাম ও এভাবে মাটিতে পড়ে আছে আর গলায় রশি বাঁধা। কথাগুলো বলেই ডুকরে কেঁদে উঠল। তারপর আবার বলল, যদি জানতাম ও এমন করবে তাহলে আমরা ওকে রেখে কখনো যেতাম না। যে এতটা ডিপ্রেশনে চলে গেছে বুঝতে পারিনি। যন্ত্রণায় ভেতরটা ছটফট করে উঠল পরশের। আজ একটা মেয়ের কারণে তার ভাইটা আর নেই। ওকে তো খুন করে ফেলবে পরশ। পুলিশ ইতিমধ্যে হাজির। তারা লাশ নিয়ে ময়না তদন্ত করার জন্যে উঠে পড়ে লেগেছে। কিন্তু পাভেল দিতে নারাজ। এসব কাটাছেঁড়া কখনোই পছন্দ নয় তার মায়ের। শুনলে আরো ভেঙে পড়বে। কিন্তু পরশ যখন স্পর্শের বিরুদ্ধে কৌশলে খুনের কেস করতে চাইল, তখন আর তারা বাধা মানল না। যেহেতু এটা এখন আত্মহত্যার মধ্যে নেই, খুনের মধ্যে চলে গেছে, সেহেতু সঠিক তদন্তের জন্য লাশের মেডিকেল রিপোর্ট অবশ্যই লাগবে। লাশ নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে। পেছনে পাথরের ন্যায় মূর্তিমান পরশের গাড়িও যেতে লাগলো। এই মুহূর্তে ওই মেয়েকে ছিঁড়ে খুঁড়ে নোংরা ডাস্টবিনে ফেলে দিতে ইচ্ছে করছে, কিন্তু তার তো এখন মাথা গরম করার সময় নয়। কিছু একটা করে বসলে তার পদ মান সম্মান থেকে শুরু করে পরবর্তীতে নিজেকে ভুগতে হবে। কিন্তু না, এমনটা মোটেও হতে দেওয়া যাবে না। টিউশনি শেষ করে মাত্র বাসায় এলো স্পর্শী। উদ্দেশ্য গোসল করে ভার্সিটিতে যাওয়া। মা ইতিমধ্যেই পার্লারে চলে গিয়েছে, আর সে এখনো ফোন নিয়ে শুয়ে আছে। আজও কলেজে যাবে না সে, ইচ্ছে করছে না মোটেই। স্পর্শীও জোর করলো না। গোসল শেষে প্লেটে খাবার বাড়তেই গেট ধাক্কানোর আওয়াজ এলো। মুখের লোকমা চিবুতে চিবুতে হাঁক ছেড়ে বলল, ওই গেট খুলতো, মনে হয় ময়লা নিতে এসেছে। এলোমেলো পায়ে ছুটতে ছুটতে গেটের কাছে গেল আরশি।
ছিটকিনি খুলতেই বুটের ধুলো উড়িয়ে ভেতরে ঢুকলো 3জন পুলিশ, একজন ইন্সপেক্টর ও 2জন মহিলা কনস্টেবল। স্পর্শী অবাক নয়নে তাকিয়ে রইল তাদের দিকে। ইতিমধ্যেই প্রতিবেশীরা যে যেখান থেকে পারছে উকি দিয়ে তামাশা দেখছে। একজন মহিলা কনস্টেবল স্পর্শীর উদ্দেশ্যে বলল, আপনি কি স্পর্শিয়া শিকদার? মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই হাতে হ্যান্ডকাপ পরল মহিলাটি। ইন্সপেক্টর বলে উঠল, প্রিয়া শিকদারকে কৌশলে খুন করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। মৃত ব্যক্তির বড় ভাই পরশ শিকদার আপনার নামে মামলা করেছেন, আর সাক্ষী হিসাবে প্রিয়া শিকদারের 3জন রুমমেট ফ্রেন্ড সিগনেচার করেছেন। এক্ষুনি আমাদের সাথে যেতে হবে আপনাকে। অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শী। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হুট করেই এমন কিছু ভেবে উঠতে পারছে না সে। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। শুধু আলতো কান্না ভেজা স্বরে বলল, আমি কিচ্ছু করিনি। টেনে নিয়ে গাড়িতে তুলল স্পর্শীকে। আর সে উদ্ভ্রান্তের ন্যায় কাঁদছে আর বলছে, আপুকে ছেড়ে দিন, ওকে ছাড়ুন, ও কিছু করেনি। ঝাপসা চোখে রাস্তার মাঝখানে দাঁড়ালো আরশিকে দেখে নিল একবার। দূরে অবস্থানরত কালো রঙের গাড়িটা দেখতেই মস্তিষ্ক সচল হয়ে উঠল স্পর্শীর। ইতিমধ্যেই গাড়ি স্টার্ট দিতে শুরু করেছে ড্রাইভার। চিৎকার করে আরশির উদ্দেশ্যে বলল, বাসার ভেতরে যা, মা না আসা অবধি বাইরে বের হবি না। ক্রমান্বয়ে বলতে থাকা বাক্যগুলো আর শোনা যাচ্ছে না, কেননা গাড়ি ইতিমধ্যেই সোসাইটি গেট থেকে বেরিয়ে চলে গেছে রেডিও কলোনির উদ্দেশ্যে। সেখান থেকেই হয়তো থানা স্ট্যান্ডের দিকে যাবে। পাগলের মতো কাঁদতে লাগলো আরশি। গেটের ভেতর ঢুকে গেট লাগাতেই ওপাশের রুম থেকে এক প্রতিবেশী মহিলা বলল, আরে তুই আবার কই যাস? তোর বোনরে পুলিশে ধইরা নিয়ে গেছে, আর তুই বাসায় বইসা থাকবি গা? হেঁচকে তুলে আরশি বলল, আম্মু তো বাসায় আসেনি, আমাকে তো বাসায় থাকতে বললো আপু। মুহূর্তেই ওপাশের মহিলা বলে উঠল, তুই কি পাগল? তোর মায়ে কি জানে তোর বোনরে পুলিশে ধরছে? তুই আগে যা তোর মায়ের কাছে গিয়া বলবি, তারপর তো তোর মায়ে আইবো, উকিলের কাছে যাইব। এমন কইরা বইয়া থাকলে কি হইব? খুনের আসামি তোর বোন, কিছুক্ষণের মধ্যেই রিমান্ডে নিব। আল্লাহ গো আল্লাহ, রিমান্ডে নিলে কি আর বাইচা আইব? মায়াটার তো আর ইজ্জতি থাকবো না। কি না কি করে রিমান্ডে নিয়া ওই বেটা পুলিশগুলাই। ওরা তো সব সময় নেশা কইরাই রিমান্ডে যায়। আরশি পাগল হয়ে গেল। প্রতিটা কথাই প্রাণটা ভেতর থেকে ছিঁড়ে আসতে চাইছে যেন। দ্রুত গেট খুলে ছুটল রাস্তার দিকে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে দৌড়তে লাগলো। ইতিমধ্যেই পেছন থেকে একটা গাড়ি এসে থামলো রাস্তায়। আরশিকে দেখে ভেতর থেকে এক মোটা তাজা পুরুষ বেরিয়ে এসে আলতো হেসে বলল, তুমি আরশি? তোমার মা আমাকে পাঠিয়েছে তার ফোনটা নিতে। আমার বোন তোমাদের পার্লারেই আছে, ও ওখানে সাজছে। ফোনটা কি দেবে আমায়? থেমে একে তুমি কাঁদছো কেন? আর এভাবে রাস্তার মধ্যেই বা ছুটছো কেন? আরশি দিশা হারিয়ে ফেলল। বলল, আম্মুর কাছে যাব, আমার দরকার আছে, ফোন দিতে পারবো না এখন। লোকটি কিছুক্ষণ ভাবলো, বলল, ঠিক আছে, আমার গাড়িতে বসো, পৌঁছে দিচ্ছি আমি। আরশি উঠল না। লোকটির দিকে নিশ্চুপ হয়ে তাকাতেই হেসে বলল, আরে আমি চিনি তো, আমাদের পার্লার তো এনাম মেডিকেলের কাছেই। ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। বলেই হাত ধরে গাড়িতে উঠালো। জায়গাটা অনেকটা জনমানবহীন। দূরেই ময়লার স্তূপ ফেলা। কিছুটা সংকোচ নিয়ে ভেতরে ঢুকে লোকটার দিকে তাকাতেই হেসে দিল। বাম হাত থেকে স্প্রেটা বের করে পুশ করতেই ঢলে পড়ল আরশি। পা এবং মুখ বেঁধে ব্যাক সিটে শুইয়ে ড্রাইভিং সিটে চলে এলো লোকটি। পকেট থেকে ফোন বের করে কল করতেই ওপাশ থেকে রিসিভ হলো। বলল, ভাই হয়ে গেছে। ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। কিছুক্ষণ পর বলল, সোজা সিরাজপুর। নিস্তেজ হয়ে 14 শিকের এক ছোট্ট কুঠুরির মধ্যে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে স্পর্শিয়া। সারা মস্তিষ্ক জুড়ে শুধু চিন্তারা বিচরণ করছে। কি থেকে কি হয়ে গেল? এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন হলো? কি করা উচিত এখন তার?
না, এভাবে বসে থাকলে তো হবে না। বাড়িতে আরশি একা রয়ে গেছে, মাও তো পার্লারে। আদেও শুনেছে কিনা কে জানে। সেও শরীরে ভর দিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালো। দুটো শিক শক্ত করে ধরে এক কনস্টেবলের উদ্দেশ্যে বলল। পিয়া শিকদার কিভাবে মারা গেছে? মহিলাটি তীর্যক চাহনিতে স্পর্শীর দিকে চাইল। পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে অবহেলার স্বরে বলল। গলায় ফাঁস দিয়েছে। স্পর্শী জোরে শ্বাস নিল, এরপর চিৎকার করে বলল। একটা ছেলে তার নিজস্ব ইচ্ছায় তার নিজের রুমে বসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। না আমি তার কাছে ছিলাম, আর না তো মৃত্যুর আগে তার ফোনে কোনো রকম কন্ট্রাক্ট করেছি। তাহলে কোন ভিত্তিতে আপনারা আমাকে এখানে ধরে এনেছেন? সামনের রুমে ডেস্কে বসা ইন্সপেক্টর এগিয়ে এলো সেলের দিকে। স্পর্শের উদ্দেশ্যই ছিল তার কাছ পর্যন্ত পৌঁছনো। তিনি কাছে আসতেই মৃদুস্বরে হাঁক ছেড়ে বললেন। এই মেয়ে, চেঁচাচ্ছ কেন? মুহূর্তেই পুনরায় চেঁচিয়ে স্পর্শী বলল। আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে? লোকটি সুচালো চোখে স্পর্শীর দিকে তাকালো। সেই দৃষ্টিগুলো সরাসরি স্পর্শীর আত্মসম্মানে বিঁধল, কিন্তু তাও কোনো টু শব্দ করল না। তোমার বোনের সাথে সম্পর্ক ছিল মৃত পিয়া শিকদের সাথে। হুট করে সে সম্পর্কে ঝামেলা বাঁধলে তুমি আর তোমার বোন পুরো ক্যাম্পাসে সবার সামনে ইচ্ছে মতো তাকে পেটাও। আবার সেটাও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছ, যার কারণে লজ্জায় সে আত্মহত্যা করেছে। এর পরিপ্রেক্ষিতে তার বড় ভাই কেস করেছে, আর সাক্ষী ছিল তার 3 জন বন্ধু। এর থেকে আর কি প্রমাণ চাও? স্পর্শী হতবাক হয়ে গেল, বলল। আমি সেই ভিডিও আপলোড করিনি, আর না তো তা ধারণ করেছি। এটা হয়তো ক্যাম্পাসের অন্য কেউ করেছে, আর বাকিটা রইল মেরেছি বলে। তো বেশ করেছি, আমার বোনকে ডিস্টার্ব করছিল বাজেভাবে, যার কারণে মেরেছি। ওর চরিত্রের ঠিক নেই। শুধু আমি না, ভার্সিটির প্রতিটা স্টুডেন্টকে ও জ্বালাতো। আর এই যে আপনি 3 জন সাক্ষীর কথা বলছেন, আমি পুরো ভার্সিটির স্টুডেন্টদের কথা বলছি। প্রত্যেকে আমার হয়ে সাক্ষী দিবে। গিয়ে জিজ্ঞেস করুন আপনার এমপির ভাইয়ের সম্পর্কে। ইন্সপেক্টর কোনো উত্তর দিল না, তাড়াহুড়ো করে চলে গেল থানার বাইরে। কিছুক্ষণের মধ্যেই কান্নারত অবস্থায় থানায় ঢুকলো পিপাসা। স্পর্শীকে লকআপের মধ্যে দেখতেই অস্থির হয়ে উঠল, বারবার বিলাপ করে বলল। তোকে হাজারবার এসব ঝামেলা থেকে দূরে থাকতে বলেছিলাম, শুনলি না তো আমার কথা? এবারে কি হবে? কেন মারামারি করতে গিয়েছিলি ছেলেদের মতো? স্পর্শী মায়ের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল। ওই ছেলেটা ওর বন্ধুদের সাথে নিয়ে আরশিকে তুলে নিয়ে যেতে চেয়েছিল সেদিন, তাই মেরেছি। কিন্তু ওটার ভিডিও আমি ছাড়িনি। পিপাসা মহিলা কনস্টেবলের দিকে তাকিয়ে। কোথাকার না কোথাকার ছেলে আত্মহত্যা করে মরেছে, তার জন্য আমার মেয়েকে কেন ধরে এনেছেন? ও কি করেছে? ও তো হোস্টেলেও থাকে না, আমার সাথে বাসায় থাকে। তাহলে ওকে কেন খুন কেসে ফাঁসালেন আপনারা? বলেই চারিদিকে তাকালো। হুট করেই স্পর্শীর দিকে তাকিয়ে বলল। আরশি কই? মিনতি ভাবি বলল যে ও তোর গাড়ির পেছন পেছন ছুটেছে, কিন্তু ওকে থানায় দেখছি না, বাসায়ও নেই। তাহলে ও কোথায়? চমকে উঠল স্পর্শী, মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেছে তার। উদ্ভ্রান্তের মতো বলল। ওকে তো বাসায় থাকতে বলেছিলাম, তাহলে কোথায় গেল? মা, তুমি এক্ষুনি যাও, আমার কথা চিন্তা করো না, ওকে খোঁজো, যাও। পিপাসা কোনো সময় নষ্ট না করেই ছুটল থানা থেকে। স্পর্শী উদ্ভ্রান্তের মতো করতে লাগলো। যে ভয়টা সে পাচ্ছিল সেটাই হলো। পুরুষ মানুষকে মোটেও বিশ্বাস নেই তার। কনস্টেবলের উদ্দেশ্যে বলল। আমার বোনকে খুঁজুন প্লিজ, ওকে পাওয়া যাচ্ছে না। তাই এমপি ওকে জোর করে তুলে নিয়ে গেছে। আমি জানি, ওই এমপিকে ধরুন, না হয় আমাকে ছেড়ে দিন, আমায় যেতে দিন প্লিজ। বোনকে খুঁজতে হবে, মা একটুতেই অসুস্থ হয়ে পড়বে। আমার যে বাপ ভাই নেই, বোনকে খুঁজতে হবে আমাকে প্লিজ। বলতে বলতে হাঁটু মুড়িয়ে বসে পড়ল ফ্লোরে। এরই মধ্যে কানে বাজলো এক বিরক্তিকর কণ্ঠ, যিনি আফসোসের স্বরে বলছেন। ইস, মাথা খারাপ হয়ে গেছে আপনাদের খুনের আসামির, যে কিনা কোনো রকম শাস্তি ছাড়া জেল থেকে ছাড়া পেতে চাইছে। থেমে স্পর্শীর একদম কাছাকাছি চলে এলো পরশ। মাঝখানে শুধুমাত্র কয়েকটা লোহার শিকের ব্যবধান। নিচু স্বরে বলল। বোনকে খুঁজতে যাবে? আচ্ছা বাদ দাও, সে তুমি খুঁজতে যেতেই পারো,
তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে তোমার অনুভূতিটা জানতে এসেছে কেমন লাগছে বোনকে হারিয়ে। উপস, এত তাড়াতাড়ি অনুভূতির কি বুঝবে? যখন ছিন্ন ভিন্ন লাশটা সামনে আসবে তখনই অনুভূতির প্রকাশ পাবে, তাই না? চকিতে উঠে দাঁড়ালো স্পর্শী। সারা শরীর রাগে ক্ষোভে ঘিন ঘিন করছে, শরীরের রক্তগুলো টকবক টকবক করে ফুটছে। 6 ইঞ্চি ব্যবধানের শিকের ফাঁক গলিয়ে দুহাত দিয়ে পরশের কলার চেপে ধরল। এর আগে গিজগিজ করতে করতে বলল, আমার বোনের একটা চুল পরিমাণ ক্ষতি করলেও সেটার মহাসাগর পরিমাণ পাল্টা আঘাত আপনি পাবেন। আমাকে ঠুনকো ভাববেন না মোটেও। আমার বোনকে সম্মানের সাথে আমার মায়ের হাতে তুলে দিন, না হলে হিতে বিপরীত হবে। পরশ আলতো হাতে স্পর্শীর হাত ছাড়ালো নিজের কলার থেকে, এরপর নিচু স্বরে বলল, হ্যাঁ, তুলে তো দিবই, তবে সেটা সম্মান সহ দিতে পারবো কিনা কথা দিতে পারছি না। মুহূর্তেই এক দলা থুথু ছুঁড়ে মারল পরশের মুখের দিকে, পরশের মুখের উপর। তাজ্জব হয়ে গেল পরশ। স্পর্শী চেঁচিয়ে উঠে বলল, চরিত্রহীন অসভ্য, তোর মতো জানোয়ারকে জনগণের প্রতিনিধি কে বানিয়েছে? আদৌ কি তোর এই নিকৃষ্ট চেহারা সবাই জানে? না জানলেও সমস্যা নেই, খুব শীঘ্রই জানবে। মাত্র 24 ঘন্টা, এর মধ্যেই ওই জেল থেকে সম্মানের সাথে আমি ছাড়া পাবো। মাইন্ড ইট। রাগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল পরশ। বাম হাত দিয়ে ঘেন্নার সাথে গায়ের থুতু মুছেই স্পর্শের চুল ধরে ফেলল। এ যেন চুলের উপর কোনো ভয়ঙ্কর দানবের থাবা পড়েছে। যন্ত্রণায় ঠোঁট কামড়ে ধরে কান্না আটকালো। পরশ নিচু স্বরে বলল, তোর বোনকে খুঁজে পাচ্ছিস না বলে এই রাগ? অথচ তুই যে আমার জলচন্দ্র ভাইটাকে খুন করেছিস, তারপরে এখন দেখ কত কষ্ট লাগে প্রিয়জন হারাতে, আর মুক্তি সারা জীবনও পাবি না। একই এমপি সাহেব, আপনি এসব কি করছেন? অন্তত আপনার মতো ব্যক্তি থেকে আমি এটা আশা করিনি। বুঝতে পারছি ভাইয়ের মৃত্যুর অনেকটা রাগ আপনার ভেতরে, তাই বলে কোনো আসামির গায়ে এভাবে হাত তুলতে পারেন না আপনি। ইন্সপেক্টর ভেতরে ঢুকেই বললেন। পরশ নিজেকে সংযত করল। স্পর্শী ব্যঙ্গ করে বলল, এটার কি দেখলেন? এর থেকেও জঘন্য লোক উনি, ব্যাস সেটা সবাইকে দেখিয়ে বেড়ান না। রাত কেটে ভোর হলো। ভোর পেরিয়ে দুপুর শেষ, বিকেল হতে চলল। সেলের এক প্রান্তে হাঁটু মুড়িয়ে বসে আছে স্পর্শী। প্রতিটি সেকেন্ড যেন দিনের মতো কাটছে। আরশির কথা পুলিশকে বললেও তারা গ্রাহ্য করেনি। বান্ধবী বা অন্য কারো বাসায় হয়তো আছে বলে এড়িয়ে গিয়েছে। জোর দিলে তারাও চোর খাটিয়ে বলে তারা দেখছে। মাত্র তো 24 ঘন্টা হলো, এত তাড়াতাড়ি খুঁজে কি করে পাবে? স্পর্শী হতাশ হয়ে তাকিয়ে রইল থানার মেইন দরজার দিকে। এরই মধ্যে বেশ কয়েকটা পায়ের আওয়াজ এলো। সামনের রুমে বসা দারোগার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে সেলের দিকে এগিয়ে এলো। এরা স্পর্শীর অপরিচিত কেউ নয়, মায়ের সাথে উকিল, পাশেই ফারজানা, রুমি আপু, ভার্সিটির ছাত্রনেতা সহ আরও বেশ কিছু শিক্ষার্থী। তাদের দেখতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল স্পর্শীর। উকিল বলল, তোমার বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো মামলা নেই, আর যেহেতু এটা সুসাইড তাই জোরটাও অনেক কম। কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসেছি, তবে যতদিন না পর্যন্ত এই কেসটা শেষ হবে ততদিন পর্যন্ত তুমি পুলিশের নজরে থাকবে। তাছাড়া প্রতিদিন থানায় এসে হাজিরা দিয়ে যেতে হবে, তবে এই সময়টার মধ্যে চেষ্টা করবে কোনো ঝামেলায় না জড়াতে। সব ফর্মালিটি পূরণ করে থানার সামনে বের হতেই পিপাসা স্পর্শীর পায়ের কাছে বসলো। হাউ মাউ করে কেঁদে বলল, তোরে ছাড়ানোর ইচ্ছা আমার ছিল না, বরং তুই জেলে থাকলেই আমি নিশ্চিন্ত থাকতাম। তোর পায়ে পড়ি, আমার ছোট্ট মেয়েটারে এনে দে। কত না কত শত্রু বানাইছিস তা তুই জানিস। আমার মেয়েটারে বলিতিস না, ওরে আয়না দে। আজ 1.5 দিন শেষ, ইজ্জতটুকু তো জানি পাইলামই না, অন্তত প্রাণটুকু আমার কাছে দিয়া দে। আমি তোর পায়ে ধরি, মেয়েটারে পাইলে আমি ওরে নিয়ে অনেক দূরে চলে যাব। তোর ইচ্ছে মতো তুই থাকিস, তোরে বাধা দিব না। আমার আরশিরে এনে দে।
বিকাল 4:30। রাজাপুরের রাস্তায় মাত্র চাকা রাখলো ড্রাইভার। পরশ এক ধ্যানে তাকিয়ে আছে বাইরের দিকে। শরীরে যেন কোনো সার নেই। বিশ্বাসই হচ্ছে না তার ছোট্ট ভাইটা আর নেই। এই তো পেছনের অ্যাম্বুলেন্সেই রাখা আছে পিয়াসের অস্ত্রচালনা করা ছিন্ন ভিন্ন শরীরটা, হয়তো স্টিচ করা, কিন্তু তারপরেও ভয়ঙ্কর সেই লাশ। পরশ নির্বাক হয়ে সিটে হেলান দিয়ে বসে আছে। গতকালই পাভেল বাড়িতে চলে গেছে। সেই থেকে চাচা থেকে শুরু করে পরিবারের প্রতিটি সদস্য একের পর এক ফোন করে চলেছে তাকে, কিন্তু সেই পরিজনদের ভয়ঙ্কর আর্তচিৎকার পরশ নিতে পারবে না, যার কারণেই ফোন ধরেনি। নিজের উপর এক অপরাধ বোধ জন্মালো। না, সে পারেনি চাচার কথা রাখতে, পারেনি মা বাবার দেওয়া দায়িত্বের বোঝা নিতে। 6 বছরের ছোট্ট ভাইটাকে সেই তো নিজের কাঁধে নিয়েছিল 5ম শ্রেণী থাকাকালীন। পাভেলকে যতটা শাসন করত তার শিকেটুকুও পিয়াসকে করেনি। অবাধ স্বাধীনতা, আমোদ ফুর্তিতে মোমের মতো মানুষ করেছে। পাভেলকে রাজনীতিতে জড়ানোর সম্পূর্ণ স্বাধীনতা দিলেও পিয়াসকে এসবের ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। এই নিরাপত্তাহীন ঝুঁকিপূর্ণ জীবনযাপন থেকে রেখেছে অনেক দূরে, যাতে গায়ে আঁচড়টুকুও না লাগে। অথচ আজ সামান্য এক মেয়ের ফাঁদে পড়ে নিজের জীবনটাকেই শেষ করে দিল। ভাবনার মধ্যেই আবারও ফোন বেজে উঠল। ফোন ওঠাতেই অবাক হয়ে গেল। মনের মধ্যে থেকে বলে উঠল। ও কি করে ফোন দেবে? স্ক্রিনের উপর জলজল করে ভেসে উঠল অসভ্য মেয়ে নামটি। মুহূর্তেই রিসিভড করলো ফোন। বলল, জেলের ভেতর ফোন কি করে পেলে তুমি? দাঁতে দাঁত চেপে নিজের রাগটাকে কন্ট্রোল করলো স্পর্শী। শান্ত কণ্ঠে বলল, আমি জামিন পেয়েছি। আপনাদের পক্ষ থেকে তো কোনো শক্ত প্রমাণ দিতে পারেননি, তাই কোর্ট থেকে আমায় ছেড়ে দিয়েছে। এই কদিন হাজিরা দিতে হবে থানায় গিয়ে। রাগে সারা শরীরটা গিজগিজ করে উঠল পরশের। বলল, খুব শীঘ্রই আবার জেলে ঢুকবে, তাও আজীবনের জন্য। আমি কেন ফোন করেছো জানাতে? স্পর্শী কম্পিত কণ্ঠে বলল, শুনুন, দেখুন, আপনি ফোন কাটবেন না প্লিজ। আমার কথা আছে, বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 মিনিট প্লিজ। ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। স্পর্শী পুনরায় বলল, দেখুন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, ইনফ্যাক্ট আপনার ভাইয়ের সাথেও ছিল না। কিন্তু পিয়াসের এই উগ্র কাজকর্মগুলোর প্রতিবাদ করতে গিয়ে একটা সময় এমন হয়ে গিয়েছে যে আমি কেন, ভার্সিটির কেউই ওকে সহ্য করতে পারে না। ও ভার্সিটিতে আসা প্রতিটা নতুন মেয়ে স্টুডেন্টদের র্যাগিং করত, প্রতিটা মেয়েকে উত্ত্যক্ত করত। আর বিশ্বাস করুন, আশির সাথে ওর কোনো সম্পর্ক ছিল না। আমার বোন তো ওকে চিনতই না, মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে ও, একদম বাচ্চা, ভীষণ ভীতু। আপনার ভাই আমায় পছন্দ করত, কিন্তু আমি ওর প্রপোজালে কখনো রাজি হইনি, বরং ওকে অপমান করেছি বারবার, আমায় বিরক্ত করায়। শেষে ও আমার ওপর ক্ষোভ মেটাতে আমার বোনকে তুলে নিয়ে যেতে চেয়েছিল সেদিন। ওর বন্ধুবান্ধব সাথে ছিল, যার কারণে আমি ওকে পিটিয়েছিলাম ক্যাম্পাসে। আর ওটা কে ভিডিও করেছে আমি জানি না, আমি এগুলো সম্পর্কে কিচ্ছু জানি না। বরঞ্চ আমি ওই ডিপার্টমেন্টের গ্রুপে ভিডিওটা যেই ছাড়ুক সেটা ডিলিট করার ব্যাপারে একজন সাইবার এক্সপার্টের সাথে কথা বলেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি মাঝখানে পিয়াস হুট করে এমন একটা কাজ করে বসবে। প্লিজ বোঝার চেষ্টা করুন, এত কিছুর মধ্যে আমার বোন একদম নির্দোষ, ও কিছু জানেই না। ছেড়ে দিন ওকে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিকানাটা বলুন, আমি গিয়ে নিয়ে আসব। প্রমিস, আপনার নাম আমি কাউকে বলবো না, আপনার পলিটিক্সে কোনো প্রভাব পড়বে না। আমার বোনকে দিয়ে দিন, আমিই তো মেরেছি পিয়াসকে। আপনি যা করার আমার সাথে করুন, ওকে ছেড়ে দিন, ভীষণ ভয় পায়ও। থেমে কান্না আটকে বলল, আপনি আমার বড় ভাইয়ের মতো, প্লিজ আশির ক্ষতি করবেন না ভাইয়া। পরশ সব শুনল, তারপর ধীর কণ্ঠে বলল, আমার ভাইয়ের লাশ পেয়েছে, নিজের হাতে ওকে নিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের শব্দ শুনেছ? ও আমার পেছনে আছে। তুমি খুব দায়িত্বের সাথে ওর লাশটা আমার হাতে তুলে দিয়েছ, তাই না? চিন্তা করো না, আমি খুব যত্নের সাথে তোমার বোনের লাশটা তোমার হাতে পৌঁছে দেব, হিসেব বরাবর। ওকে? চমকে উঠল স্পর্শী। রাগে জেদে হাতের ফোনটা ছুঁড়ে মারল বিছানার উপর। রাগে মাথার চুলগুলো খামছে ধরল। নিজেকে ভীষণ অসহায়ের মতো লাগছে। ছোট বাচ্চাদের মতো হাঁটু ভর করে এগিয়ে গেল ফোনের কাছে। চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা,
তোকে আমি খুন করব আমার বোনের ক্ষতি করার চেষ্টা করলেও। তুই আমার কথা বিশ্বাস করলি না তো? তোর ওই ভাই আর জানোয়ার বন্ধুগুলোর কথা শুনলি তো? খুব পস্তাবি। আমার বোনের ক্ষতি করবি না। তোর ভাই আরো একটা আছে না তোর? প্রথমটাকে তো খুন না করলেও পরেরটাকে করব, একদম বিনা অপরাধে। আর শোন, তোর সাহায্য আমার কখনো লাগবে না। থু, আমি আমার বোনকে নিজে খুঁজে নিব। মুহূর্তেই পরশ ফোন কেটে দিল, কেননা পিরোজপুরে এসে গেছে গাড়ি। পিরোজপুরের মধ্যে ঢুকতেই পরশের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কী করবে সে? কী উত্তর দিবে সবার কাছে? মাথায় কিচ্ছু আসছে না, শুধু বাজছে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ। শিকদার মহলে গাড়ি ঢুকতেই কান্নার রোল পড়ল পুনরায়। গাড়ি থেকে বের হলো না পরশ, যেন পাথর সমান বোঝা হয়ে এনেছে সে। চোখ বন্ধ করে সিটের সাথে হেলিয়ে বসে রইল। সবাই লাশ নিয়েই ব্যস্ত। পিয়াসা বেগম হাউমাউ করে কাঁদছে। পেটে না ধরলেও প্রায় 2.5 বছর নিজের বুকের দুধ খাইয়ে বড় করেছে। দেবরের সদ্য মামরা ছেলেকে কোলে নিয়ে নিজের কোলের 2 বছরের ছেলেকে মাটিতে সরিয়ে রেখেছে। আদর করে নিজের নামের সাথে মিলিয়ে নাম রেখেছে পিয়াস। এত মায়া, এত ভালোবাসা কি আজকের এই লাশ দেখার জন্য জন্মেছিল? এর থেকে জন্মের সময় মারা গেলেই তো হতো। আমজাদ শিকদারকে ধরে অঝরে কাঁদছে ছোট ভাই মতিউর শিকদার। গত 24 বছর আগে প্রিয় স্ত্রী চলে গেল। মায়ের অভাব ভোগ করাবে না বলে বাবা হয়েও আজীবন ছেলের থেকে চাচা ডাক শুনে হজম করেছে এই দিনের জন্য। ছেলেটা এভাবে চলে যাবে কে জানতো? জানলে একবারের জন্যে হলেও ওই মুখে বাবা ডাক শোনার জন্যে মরিয়া থাকতো সে। কেন হলো এমন? দুহাত দিয়ে অভিভাবক রূপী বড় ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইজান, আমার আর কেউ রইল না। ছেলেটা এভাবে অকালে কেন চলে গেল? আমায় কে দেখবে? আমজাদ শিকদার ভীষণ শক্ত মানুষ। ছোটবেলা থেকেই তুখোড় রাজনীতিবিদ ছিলেন তিনি। তার রেস ধরেই আজ ছেলে দুটো সেই পথেই হাঁটছে। তিনিও আজ মলিন মুখে দাঁড়িয়ে আছেন। ভেঙে চুরে গেছে ভেতর থেকে। পিঠে হাত বুলিয়ে বললেন, অকালে মৃত্যু বলতে কিচ্ছু নেই। হয়তো ওর ভাগ্য এমনভাবে নির্ধারণ করা ছিল যে আত্মহত্যা করেই প্রাণ যাবে। নিজেকে সামলা। আমার ছেলেরা কি তোর ছেলে নয়? ওরা কি তোকে ফেলে দেবে? শান্ত হ। ছেলেকে কবর দিতে হবে। মর্গ থেকে বের করে বেশিক্ষণ লাশ রাখা যায় না। পাভেল অনেকক্ষণ ধরে ভাইকে খুঁজছিল। গাড়ির কাছে আসতেই দেখলো নিস্তেজ হয়ে চোখ বন্ধ করে বসে আছে। দরজা খুলে ধরে বের করলো। এরপর ধীর পায়ে হেঁটে বাড়ির ভেতরে নিয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই গোসল করিয়ে জানাজা পড়াতে হবে। ভাই ঢাকায় নানা ঝামেলায় থাকায় বিধায় নিজেও হয়তো গোসল করেনি। বাথরুমে ঢুকিয়ে দিয়ে গোসল করতে বলে নিজেও বাইরে চলে গেল। বিশাল জনসমাবেশ দ্বারা জানাজা সম্পন্ন হলো। একে একে কাঁধে চড়ে পিয়াস গিয়ে পৌঁছলো তার চির ঠিকানায়। স্বভাবগতভাবেই একে একে ফাঁকা হয়ে গেল স্থানটি। রয়ে গেল শুধুমাত্র চির আমিটা, যার হিসেব নিকাশ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। রুমের বারান্দায় একটা চেয়ারে বসে কবরের দিকে তাকিয়ে আছে পরশ। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ভাইটার নতুন ঘরটুকু। ঠান্ডা চিত্তে তাকিয়ে আছে সেদিকে, অথচ ভেতরে তার আত্মচিৎকারে ফেটে যাচ্ছে কলিজা। এফোর ওফর হয়ে ছিঁড়ে যাচ্ছে কলিজা। কেন ভাইটাকে সাথে নিয়ে আসলো না? কেন রেখে আসলো একাকী? কেন দেখা হলো ওই বেইমান মেয়েটার সাথে, যার কারণে ভাই আজ চিরনিদ্রায়? এতটা ভালোও কি কাউকে বাসা যায়? যদি পরশ জানতো তাহলে পায়ে ধরে এনে হলেও বিয়ে করিয়ে দিত। কেন বলেনি তার কাছে পিয়াস? কেন এভাবে লজ্জায় নিজেকে বলি দিল? না, এখানে ওই ছোট্ট মেয়েটার থেকেও বেশি দোষী স্পর্শী। পরশ ক্ষমা করবে না ওকে। পুলিশ কিছু না করলে সে ছাড়বে না। প্রয়োজনে খুব কাছে এনে তারপর আঁচড়ে ফেলতে হবে। তিল তিল করে যত্ন সহকারে মারবে ওকে। এই রাত 1:30, পুরো পৃথিবীটা এখন নিস্তব্ধ অন্ধকারে ছেয়ে আছে। কিছুক্ষণ পর পর বাতাসের দমকা ঠান্ডা হাওয়াগুলো উড়িয়ে দিচ্ছে সারা পিঠময় চুল। চোখগুলো তার কোনো এক নিস্তব্ধ দিঘি। চোখে নেই ঘুম। কিভাবে ঘুমোবে সে? পাতা দুটো বন্ধ করতেই কানে বাজে আরশির বেদনার্ত চিৎকার। মন বলছে এই বুঝি কোনো জানোয়ার তার বোনের ছোট্ট শরীরটা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। উফ, যন্ত্রণা! না, এমনটা কেন হলো? তার জন্যে হয়েছে সবটা। সব কিছুর জন্যে সে দায়ী। আচ্ছা, এখন কি আরশি কাঁদছে?
ওই পিশাচগুলোর অপবিত্র ছোঁয়াগুলোকে কাটার মতো বিঁধছে না তার ছোট্ট শরীরটাই? চিৎকার করে থামতে বলছে কি তাদের? অনুরোধ করছে কি ছেড়ে দিতে তাকে? আর্তনাদ করে কি স্পর্শের উদ্দেশ্যে বলছে না? আপু, এ কোন নরকে ফেললে আমায়? তুমি তো সুখেই আছো, কেন তোমার কর্মের ফল ভোগ করতে হচ্ছে আমার এই ছোট্ট পবিত্র শরীরটাকে? কেন আমার প্রাণটুকুও অনিষ্টতায় ভুগছে? হাঁটু ভেঙে ছাদের ফ্লোরে বসে পড়ল স্পর্শী। কান্নায় ভেঙে পড়ল ধরণী কুল। উফ, কি সেই কান্না! এই নিস্তব্ধ রাত্রির এই বোবা কান্না যেন আশেপাশে থাকা বোবা বৃক্ষগুলোর অন্তরও নাড়িয়ে দিচ্ছে। বাতাসের সাথে নিজেদের ডালপালাকে নাড়িয়ে স্পর্শীর সাথে সাই মিলিয়ে বলছে, তুমি ভয় পেও না, আমরা আছি।